আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আজ থেকে ঠিক 2 মাস বা কিছুদিন বেশি হতে পারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন তিনি, শরীফুল ওসমান হাদী। তার একটি হত্যাকাণ্ড, একটি মৃত্যু পুরো বাংলাদেশকে জাগিয়ে তুলেছিল, ধিক্কার দিয়েছিল মানুষ হত্যাকারীকে। না, আজকে সেদিকে যাব না, শুধু হাদীর একটি উক্তি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হাদী চিৎকার করে বলতো, আমরা এমন এক বাংলাদেশ চাই, এমন একটি বাংলাদেশ চাই যেই দেশে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করব। ইনসাফ প্রশ্নে খুবই জোরালো ভাবেই হাদী কথাটি বলতো। গতকালকের একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোপুরি মানুষ এমন ভাবে তাদের শোক প্রকাশ করছে, ঘৃণা প্রকাশ করছে। মানুষ এই এমন অমানবিকতার বিরুদ্ধে তাদের সকল ক্ষোভ প্রকাশ করছেন। ঘটনাটি বাগেরহাটের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাটের নেতা জনাব জুয়েল হাসান সাদ্দাম 5 আগস্টের 2024-এর 5 আগস্টের পরে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী 11 মাস আগে গ্রেপ্তার করা হয়। ঠিক 2 মাস পরেই একটি শিশু সন্তান প্রসব করেন স্বর্ণালী। সন্তানটির বয়স 9 মাস। সাদ্দাম সেই সন্তানকে কখনো দেখতে পায়নি। সাদ্দাম কখনোই সন্তানকে কাছে বুকে টেনে নিতে পারেনি। একটি চিঠি লিখেছিল জেলখানা থেকে স্ত্রীর কাছে, শিশু সন্তানকে 2 হাত ভরে কোলে নিয়ে একটু আদর করবে। বাবা তো, তাই না? স্ত্রী দাঁড়ে দাঁড়ে ঘুরেছে স্বামীর জামিন করানোর জন্য। বিভিন্ন গণমাধ্যমে এসেছে অর্থাভাবে মানসিক হতাশাগ্রস্ত হয়ে স্ত্রী অসুস্থ হয়ে পড়ছিলেন। এমন একটা সময় শিশু সন্তানটিকে পানিতে, ভাবা যায়, পানিতে চুবিয়ে হত্যা করা হয় এবং স্ত্রী নিজে আত্মহত্যার পথ বেছে নেয়। হয়তোবা সেটা হত্যা না আত্মহত্যা, এটি হয়তো আইন খতিয়ে দেখবে। আমার প্রশ্ন হচ্ছে সেখানে নয়, যখন এই স্বর্ণালী এবং এই শিশু সন্তানের পিতা কারাগারে, যোগাযোগ করা হলো প্যারোলে মুক্তির জন্য। মানুষের দুর্বলতায় রাষ্ট্র যদি মানবিক না হয়, তাহলে এই রাষ্ট্র আমার আপনার জন্য কি করবে? একবার ভাবুন তো, যখন এরকম একটি ঘটনা ঘটলো, বলা হলো যে প্রশাসনের পক্ষ থেকে, কালকে বলা হলো, কেউ বলার চেষ্টা করলো যে না, কোনো প্যারোলের আবেদন করেনি, কেউ করেনি। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি ভেসে বেড়াচ্ছে প্যারোলের আবেদনপত্রটি। জানি না ঠিক কি হয়েছে। আমার কথা হচ্ছে, যখন স্থানীয় প্রশাসন জানতে পারল, স্বর্ণালীর ভাইয়ের ভাষ্যমতে দৈনিক কালের কণ্ঠ প্রকাশ করেছে যে স্বর্ণালীর ভাই বলেছে যে আমরা বাগেরহাটের জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন সাদ্দাম এই মুহূর্তে যশোর কেন্দ্রীয় কারাগারে রয়েছে, অতএব এখানে আমাদের কিছু করার নেই। ভাবা যায়, দুটি লাশ পড়ে আছে, তখন কি মানুষ দৌড়াবে একদিকে প্যারোলের জন্য? নাকি প্রশাসন জানার পরে এতটুকু কি উচিত ছিল না যে তাকে যশোর কারাগারের খবরটি দিয়ে সাদ্দামকে বের করে এনে স্ত্রীর লাশটি দেখানোর জন্য, যে জীবিত সন্তানকে যে কোলে তুলে নিতে পারেন, অন্তত জানাজায় উপস্থিত থেকে দাফনটি করার সুযোগ কি দেওয়া যেত না? এই অন্তর্বর্তী সরকারের সময়ই কিন্তু এরকম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যাদের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করেছে, তাদের অনেকেই কিন্তু নিকটাত্মীয় মারা গেছে, অনেককে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এমন যে না, মানে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি তা নয়, কিন্তু সাদ্দামের কি দুর্ভাগ্য যে সন্তানকে কোনোদিন কাছে দেখতে পারল না, যে স্ত্রীকে কোনোদিন 5টি বছরের, যখন তার কেবল একটি সুন্দর সংসার গুছিয়ে ওঠার সময়, ঠিক সেই স্ত্রীকেও জীবনের ততটুকু স্বাচ্ছন্দ্য দিতে পারল কিনা সাদ্দাম
জানাজায় অংশ নিতে পারল না। দর্শক, আমরা কতটুকু আমরা অমানবিক হয়ে যাচ্ছে আমাদের একটু ভাবা উচিত, বোঝা উচিত। নিশ্চয়ই আমি আশা করি যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপামর মানুষ তাদের এই কষ্টের কথা, ক্ষোভের কথা, রাগের কথা, ক্রোধের কথা নিন্দা জানাচ্ছে। একবার ভাবুন তো, যশোর কারাগার কর্তৃপক্ষ জেনেছে তারা সাদ্দামকে নিয়ে জানাজাতে এসেছে, সেখানে নিজ হাতে সাদ্দাম দাফন করে স্ত্রী এবং সন্তানকে মাটি দিয়েছে, তাহলে কি খুব বেশি ক্ষতি হতো এই রাষ্ট্রের? এই প্রশ্নটি অন্যদের মতো আমারও। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক কিছু লিখেছে, অনেকে অনেক কিছু বলেছে। আমি আপনাদের একজনের উদ্ধৃতি আমি পরিষ্কার করে বলতে চাই। আশফাক নিপুণ, তিনি একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি অনলাইনে অনেক ধরনের বিষয় নিয়ে আলোচনা করেন এবং তিনি 5 অগাস্টে 2024 সালের জুলাইয়ের আন্দোলনের যাদেরকে অনলাইনে নানাভাবে উৎসাহ দিয়েছেন, মানুষকে জাগ্রত করেছেন, তিনি আশফাক নিপুণ। তিনিই বলেছেন, এমনকি শত্রুর বেলায়ও আমি চাইব না সে তার মৃত স্ত্রী আর দুধের শিশুর জানাজা পড়তে না পারুক। ছাত্রলীগ নেতা সাদ্দামকে ওইটুকু সময়ের জন্য প্যারোলে মুক্তির ব্যবস্থা না করে স্ত্রী শিশুর জানাজা বঞ্চিত করা অমানবিক। এনসিপি নারী নেত্রী সামান্তা শারমিন, তিনিও কিন্তু বলেছেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, রাজনৈতিক সিদ্ধান্ত সরকার করেছে, এটি দিয়ে তার কথা নেই। কিন্তু একজনের স্ত্রী এবং একজনের সন্তান সারা জীবনের জন্য না ফেরার দেশে চলে যাচ্ছে, সামান্তা বোঝাতে চেয়েছে। সেখানে প্রশাসন সেইটুকু ব্যবস্থা যদি না করে, তাহলে এই রাষ্ট্র মানবিকতা মূল্যবোধ কোথায় দাঁড়ায়? এরকম আরো অনেকে অসংখ্য মানুষ বলেছে। সামান্তা শারমিন, আমি বলি আপনাদেরকে, সামান্তা শারমিন দেশের আইনের বেড়াজাল, প্রশাসনিক বেড়াজাল সবকিছু তুলেছেন এবং তিনি অনুরোধ করেছেন এটি নিয়ে যেন আবার রাজনীতি না করা হয়। আমিও মনে করি রাজনীতি করার প্রয়োজন নাই, আমাদের মানবিক হওয়া উচিত। আর যে রাজনীতি এরকম যদি শেখায় যে আজ রাজনীতি করেছে বলেই তাকে আজকে দিব না, কালকে কিন্তু আরেকটি প্রতিহিংসার জন্ম নিতে হতে পারে। এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। সরকার বাহাদুর, আপনাদের কাছে আমাদের এটুকুই প্রত্যাশা। আজকের এডিটোরিয়াল চয়েজে আমরা আরেকটি বিষয়ে কথা বলবো। হঠাৎ করে গত 25শে জানুয়ারি বিসিবি একটি ঘোষণা দিল যে এখন থেকে সাকিব আল হাসান, বাংলাদেশের যেটা বলা হয় সারা দুনিয়ার জন্য ক্রিকেটের পোস্টার বয়, বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাকে বলা হতো, কিছুদিন আগে বলা হতো, তিনি এখন থেকে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিবেচক হবে যদি তার শারীরিক ফিটনেস ঠিক থাকে, যদি সবকিছু মিলিয়ে ঠিক থাকে, তাহলে নির্বাচকরা তাকে দলে খেলার জন্য ডাকতে পারবেন। বাহ! 16 মাস পরে ঘুম ভাঙলো বিসিবির। তারা বলেছে যে তারা সরকারের সাথে কথা বলবে, সাকিব আল হাসানের সাথে কথা বলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি সভাপতি আমিনুল সাহেবকে। এবং সাকিব আল হাসানের যে মামলা আছে সেটা সাকিব আল হাসান এবং রাষ্ট্র বুঝবে, সরকার বুঝবে এই মামলা। যদিও আমরা জানি, এই মামলাটার বিষয়টা জানি, যে মামলাটিতে সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে, ঠিক সেই সময় সাকিব আল হাসান কানাডাতে স্থানীয় একটি খেলায় অংশগ্রহণে ছিলেন। সাকিব আল হাসানের বিধিনিষেধ উঠে যাচ্ছে, খুবই ভালো খবর। কিন্তু এখন যদি একটা প্রশ্ন করি, সাকিব আল হাসানের জীবন থেকে যে 15টি মাস নিয়ে নেওয়া হলো, সেটি কে ফিরিয়ে দিবে? উত্তর দেওয়ার কেউ নেই, কেউ দিতে পারবে না, উত্তর দেওয়ার মতো কোনো জায়গায় নেই। আমাদের দেশে একটি বড় ধরনের গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, অনেক রক্তক্ষরণ হয়েছে, অনেক মানুষের তাজা প্রাণ চলে গেছে, অনেক হাজার হাজার লোক আহত হয়েছে এবং এগুলোর বিচার, দৃষ্টান্তমূলক বিচার রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেকেই চাইবো, আমরা সারা জীবন চাইবো। পাশাপাশি এই কথাটাও বলে রাখতে চাই, কখনো কখনো কোনো বিচারের নামে যেন কারো জন্য প্রহসন না হয়। আমরা কিন্তু সেই সময় আপনারা যদি খেয়াল করে দেখেন, এই জুলাই আন্দোলনের দাবিকে সামনে রেখে, জুলাই যোদ্ধাদের কথা মাথায় রেখে, জুলাইয়ে নিহত শহীদদের কথা মাথায় রেখে আমরা কিন্তু অনেক অনেক রকম কথা বলেছি। কটি দাবি বাস্তবায়ন হয়েছে?
এই রাস্তায় আমরা দেখিনি জুলাই যোদ্ধা আহতরা আর জুলাই অংশ নেওয়া আহতরা রাস্তায় নেমে তাদের অধিকারের জন্য আন্দোলন করেছে, আমরা কিন্তু দেখেছি। এখনো কিন্তু শেষ হয়নি। তাদের সুচিকিৎসার জন্য আন্দোলন করেছে, এখনো কিন্তু শেষ হয়নি। অনেক জুলাই যোদ্ধাদের, অনেক জুলাইয়ের পরে শহীদ হয়েছে যারা, তাদের পরিবারদের বলতে শুনি যে আমরা কি পেলাম। আসলে তারা কিছু চায়ও না, তারা চেয়েছিল একটি নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেখানে সাকিব আল হাসানের পুরো বিষয়টি আমরা তখন জানি যে তৎকালীন উপদেষ্টা, ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেটা পরে প্রকাশিত হয়েছিল যে তার নির্দেশেই সাকিব আল হাসানকে বাংলাদেশে আর আসতে দেওয়া হয়নি, খেলতে দেওয়া হয়নি। দেশ বঞ্চিত হয়েছে অনেকগুলো থেকে। আমরা তো দেশের জন্যই কাজ করি, তাই না? আমরা দেশের কথা বলি, আমরা যে কোনো কিছু আমরা দেশের ভালোর জন্য কথা বলি। তাহলে সাকিব আল হাসান ব্যক্তি সাকিব আল হাসান শুধু নয়, বাংলাদেশের ক্রিকেটার সাকিব হাসান, লাল সবুজের ওই জার্সিতে, লাল সবুজের ওই পতাকাতে সাকিব আল হাসান যখন বল করেছে, ব্যাট করেছে। আচ্ছা, এই 15 মাসে যে খেলাগুলো খেলেছে, আমরা কি সাকিবের অনুপস্থিতি উপলব্ধি করিনি? অবশ্যই করেছি, অবশ্যই করেছি। সাকিব থাকলেই সবগুলো ম্যাচ জিতবে এরকম বলছি না, কিন্তু সাকিব আল হাসান এর প্রতি যে 15 মাসে আমরা কি প্রমাণ করতে পারলাম? 15 মাসে কি তার সে যে হত্যা মামলা আসামি হয়েছে সেটাকে প্রমাণ করতে পেরেছে? সেই বিচার কি চার্জশিট হয়েছে? সেটিকে আয়োগ কি রিপোর্ট দিয়েছে? যদি না দিয়ে থাকে, আর যদি দেখা যায় সে প্রমাণিত হয়নি, তাহলে এই 15 মাস যে আমরা দেশকে বঞ্চিত করলাম, এর জবাব কে দিবে? নিশ্চয়ই আমরা মনে করি একটি ভুল থেকে পরবর্তী ভুল যেন না করি, সেই শিক্ষাটা আমরা নিতে পারবো। আজকের এডিটর চয়েসে এতটুকু প্রত্যাশা করছি কর্তৃপক্ষের কাছে।